জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। ধর্মতলায় পিসি ভাইপোর যে অনির্দিষ্টকালীন ধর্না, সেটা শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু লোকজন তারা যেতে শুরু করেছে। পিসি পৌঁছে গিয়েছে। বিরাট রাগ, বিরাট ক্ষোভ বেশ কয়েক মাস ধরে চলছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এসআইআর তাদের একদম জীবন থাকতে হতে দেবেন না, এমনটা তারা ঘোষণা করেছিলেন। কিন্তু তাদের জীবনটা এখনো আছে, এসআইআর হয়ে গেছে। শুধুমাত্র 60 লক্ষ মানুষের নাম বিবেচনাধীন, সেটা এখন জুডিশিয়াল অফিসাররা সেটা দেখভাল করছেন। আগামী 10 তারিখে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সেখানেই আসল খেলাটা হয়ে যাবে। আসল খেলাটা কি হবে না হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে যেদিকে যাচ্ছে, খুব বিপজ্জনক দিকে যাচ্ছে মমতা ব্যানার্জির জন্য, কারণ তার হাত থেকে পুলিশটা চলে যেতে চলেছে। এই যে RN রবি, যিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, যাকে এ রাজ্যের রাজ্যপাল হিসেবে পাঠানো হচ্ছে, এবং কলকাতা রাজভবনে ডক্টর সিভি আনন্দ বোসের যা যা কিছু জিনিসপত্র ছিল সেগুলো প্যাক করা শুরু হয়ে গিয়েছে। সেই ব্যাগপত্র গুছিয়ে তিনি কেরালায় চলে যাবেন। যদিও ডক্টর সিভি আনন্দ বোস তিনি এ রাজ্যের ভোটার হিসেবে তিনি নাম নথিভুক্ত করেছিলেন, নতুন ভোটার কার্ডও চলে এসছে। তবে সম্ভবত তিনি এই যে বিধানসভা ভোটে তিনি ভোট দিতে পারবেন না বা দেবেন না, সেটা হওয়া উচিত নয়। কারণ তার বাড়ি যদি না থাকে, তার ঠিকানা যদি না থাকে, তার ঠিকানায় যদি অন্য একজন চলে আসেন, কে আসছেন? প্রাক্তন আইপিএস কর্তা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন, বিরাট ভালোবাসার লোক। তার সঙ্গে প্রায় প্রত্যেকদিন নিত্য নৈমিত্তিক খটামটি হতো, বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ হতো, নীতি নৈতিকতা সমস্ত কিছু বিসর্জন দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে এ রাজ্যের সরকার, এ রাজ্যের প্রশাসন যেমন করে তারা কোমর বেঁধে লেগে পড়েছিল। একদম আমরা দেখেছি কেশরীনাথ ত্রিপাঠী থেকে শুরু করে জগদীপ ধনখড়, তারপরে সিভি আনন্দ বোস, এমনকি এ রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে তো শ্লীলতাহানির কেসও দিয়ে দেওয়া হয়েছিল। একইভাবে তামিলনাড়ুতেও কিন্তু স্ট্যালিনের সরকার এই RN রবির বিরুদ্ধে বিভিন্ন মামলা, সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে প্রায় প্রত্যেকদিন লেগে থাকতো। তো শুধুমাত্র কি এই দুটো রাজ্যে বদল হলো তা নয়, একাধিক রাজ্যে বদল হয়েছে। মহারাষ্ট্রে, তেলেঙ্গানায়, বিভিন্ন জায়গায় বদল হয়েছে। আপনারা জানেন যে তেলেঙ্গানা, মহারাষ্ট্র ছাড়াও তামিলনাড়ু, লাদাখ, হিমাচল প্রদেশ, দিল্লি, বিভিন্ন জায়গায় একাধিক রাজ্যপাল এদিক ওদিক হয়েছে। নতুন কিছু রাজ্যপালকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। আজকের আলোচনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে। পশ্চিমবঙ্গে যিনি আসছেন RN রবি, আপনারা জানেন তার পুরো নাম রবীন্দ্র নারায়ণ রবি। তিনি বিহারে জন্মগ্রহণ করেছিলেন, আর কি বিহারের ভূমিপুত্র। তারপরে তিনি ইন্টেলিজেন্সে কাজ করেছেন, প্রাক্তন আইপিএস কর্তা, সিবিআইতে কাজ করেছেন। এছাড়াও তিনি অজিত ডোভালের ডেপুটি হিসেবে কাজ করেছেন, মানে ন্যাশনাল সিকিউরিটি, সেখানে তিনি কাজ করেছেন। অত্যন্ত যোগ্য, অত্যন্ত মেধাবী একজন মানুষ, আর অত্যন্ত কড়া মানুষ। তিনি আসবেন শুনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেলে বেগুনে জ্বলে উঠেছেন। মানে তিনি একসময় এই যে এখনকার যিনি রাজ্যপাল যিনি ছিলেন, গতকাল পর্যন্ত যিনি রাজ্যপাল ছিলেন, তার আজকে দার্জিলিং এ যাওয়ার কথা ছিল, রাষ্ট্রপতির সঙ্গে একটা অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা, এবং রাজভবন, কলকাতা রাজভবনের সমস্ত কর্মীরা, অফিসাররা এই মুহূর্তে আছেন দার্জিলিং এ। তো এই রাজ্যপালকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। অ্যাকচুয়ালি রাজ্যপাল বিট করার ফলে একদম সেই গোপাল কৃষ্ণ গান্ধী, MK নারায়ণন, তারপরে কেশরীনাথ ত্রিপাঠী, জগদীপ ধনখড়, সিভি আনন্দ বোস, প্রায় প্রত্যেকটা রাজ্যপালকে আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তো এই রাজ্যপাল অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন, প্রাক্তন IAS কর্তা, তাকে ম্যান অফ আইডিয়াস বলা হতো। প্রাক্তন প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী, গোটা দেশের সমস্ত যারা একদম শীর্ষ রাজনৈতিক কর্তা ব্যক্তিত্ব, ভীষণ ভালো সম্পর্ক। তো এই রাজ্যপাল যিনি ডক্টর বোস, তিনি গতকাল পর্যন্ত জানতেন না যে তাকে ইস্তফা দিতে হবে। তিনি গতকাল দিল্লি থেকে তলব পান এবং তড়িঘড়ি দার্জিলিং এর বদলে দিল্লিতে চলে যান। তিনি ইস্তফা দেন, তবে তিনি কোনো রকমের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেননি। তিনি বলেছেন যথেষ্ট দিন তো হলো, প্রায় 3.5 বছর ধরে ক্ষমতায় থাকলাম, তবে 20 মাস তার আরো মেয়াদ ছিল, 20 মাস আগেই তাকে চলে যেতে হচ্ছে। তবে আসার কথা হচ্ছে একটাই, তার কারণ ডক্টর বোসের সঙ্গে মমতা ব্যানার্জির একটা আন্ডারস্ট্যান্ডিং প্রায় হয়ে গিয়েছিল। যতই তিনি নরম গরম কথা বলতেন, মমতা ব্যানার্জি বলতেন যে কোনো মেয়ে যেন ওখানে কাজ না করে, মানে কলকাতা রাজভবনে আমি তো বাবা যাব না। তিনি নিজেকে এখনো মেয়ে মনে করেন, মানে 70 বছরের বেশি বয়স হয়ে গেছে, তবু তিনি নিজেকে মেয়ে মনে করেন। এবং অবশ্যই মহিলা, অত্যন্ত সম্মানীয়, বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গিয়েছেন, কিন্তু তিনি যে সমস্ত কথা বলছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা কথাগুলো বলছি। তারপরে দেখা যেত তিনি ফুল পাঠাতেন, মিষ্টি পাঠাতেন, রাজভবন থেকে মিষ্টি যেত, ফুল যেত, কাপড় যেত, এসবগুলো হতো। কালীঘাটের সঙ্গে এই কলকাতা রাজভবনের একটা ভালো সম্পর্ক তলায় তলায় হয়ে গিয়েছিল, এবং সেই খবরটা গোপন ছিল না। তো এই যে বিধানসভা ভোট,
এই বিধানসভা ভোট আজকে 6 তারিখ, পিসি ভাইপো তারা ধর্ণা শুরু করেছেন। একটা 5 স্টার কোয়ালিটির তাঁবু তৈরি করা হয়েছে ধর্মতলায়। সেখানে কি না আছে, সেখানে বাতানুকূল ব্যবস্থা রয়েছে, বায়ো টয়লেট রয়েছে, ভালো খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, সাজানো গোছানো বিছানা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর রোদে পুড়ে বেশ কিছু কর্মী সমর্থককে বাইরে থেকে আনা হবে। তো সেখান থেকে এই এসআইআর এর বিরোধিতার পাশাপাশি রাজ্যপাল নিয়েও কথা বলবেন। আসল কথাটা হচ্ছে যে কি চলছে সেটা বলার আগে একটুখানি ক্রমানুসারে ডেটগুলো আপনারা শুনে রাখুন। আজকে 6 তারিখ, 8 তারিখে চলে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ 9 তারিখে এবং 10 তারিখে তারা বৈঠক করবে আমলাদের সঙ্গে, এসপিদের সঙ্গে, ডিএমদের সঙ্গে সেই বৈঠক হবে এবং তারপরে তারা দিল্লিতে ফিরে যাবেন। এবং রাজ্যে কিন্তু পরিবর্তন যাত্রা চলছে, পরিবর্তন সংকল্প যাত্রা করছে বিজেপি। বিজেপির যিনি শীর্ষ নেতা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি 14 তারিখে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন। তাহলে 14 তারিখের পরে 15 তারিখে একটা সম্ভাবনা থাকছে ভোট ঘোষণা হওয়ার, কিন্তু 16 তারিখে আবার রাজ্যসভার ভোট রয়েছে। ফলে 15 তারিখ অথবা 17 তারিখে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি ভোট ঘোষণা হয়ে যায়, এটা কিন্তু একটা সম্ভাবনার কথা বলছি, সেটা হবে কি হবে না সেটা ব্যাখ্যায় আমরা পরে যাচ্ছি। কেন মমতা ব্যানার্জি বিরাট বিপদে রয়েছেন, তার হাত থেকে কিভাবে পুলিশ চলে যেতে চলেছে এবং আপনারা যেটা আশা করছেন রাষ্ট্রপতি শাসন হবে কিনা, সব আলোচনা করব। খুব ছোট্ট সময়ের মধ্যেই আলোচনাটা করতে হবে। তো তাহলে যদি 15 তারিখে বা 17 তারিখে ভোট ঘোষণা হয়ে যায়, ক দফায় ভোট হবে, বড়জোর 2 থেকে 3 দফায়, তাহলে মে মাসের 2-3 তারিখের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে এবং তাহলে সরকারটা বেঁচে যাবে। মানে সরকার বেঁচে যাবে অর্থে 5 তারিখ বা 6 তারিখের মধ্যে নতুন সরকার যদি না শপথ নেয়, তাহলে তো সরকারটা ভেঙে দিতে হবে। এবারে আসল খেলাটা হচ্ছে, যদি সবকিছু এই নর্মাল ভাবে চলে, তাহলে তো মমতা ব্যানার্জির হাতে থাকা পুলিশ তারা কন্ট্রোল করবে সেন্ট্রাল ফোর্সকে, আর যারা যারা ভোট দেবে, কারা কারা ভোট দেবে না, সমস্ত কিছু কন্ট্রোল হলে তাহলে তো হয়েই গেল। তৃণমূল আপনার 200, 250, 500, 600, 1000 মানে 294টা কেন্দ্রের মধ্যে তৃণমূল যেটা দাবি করে আসছে 250টা আসন পাবো, কেউ বলছে 300টা আসন পাবো। আরে বাবা, আসন তো 294, বিরোধীরা কি তাহলে কিছুই পাবে না, সব তৃণমূল পাবে? এটা তৃণমূলের ভাষায় বলছি আর কি, যে তাদের যা লক্ষ্য, তাদের যা টার্গেট, যে সমস্ত আসন আমরা পেয়ে যাব, সেটা কিন্তু হওয়া খুব একটা একদম মানে অসম্ভব না। তার কারণ হচ্ছে সমস্ত বুথ যদি ক্যাপচার করে নেয়, তো সেটা কি হতে দেওয়া সম্ভব? বিজেপি তাহলে করছেটা কি, বিজেপির সরকার করছেটা কি? কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তৃতীয়বারের নরেন্দ্র মোদী সরকার। তো সমস্ত কিছু ভেবেচিন্তে যে গেম প্ল্যান সাজানো হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সেটা আলোচনাটা হচ্ছে আগামী 10 তারিখে, মানে মমতা ব্যানার্জি আজকে ধর্মতলায় থাকবেন। মমতা ব্যানার্জি আজকে ধর্মতলায় থেকে তিনি না নিজের ফাঁসে নিজে ক্রমশ জড়িয়ে যাচ্ছে, বুঝলেন তো, নিজের পাতা ফাঁদে। আমরা ছোটবেলায় স্কুলের শিক্ষকদের কাছে শুনতাম যে চালাকি দিয়ে ফোঁড়া ফাটানো যায়, কিন্তু পাহাড় ফাটানো যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী চালাকি দিয়ে ফোঁড়াও ফাটাবেন আর পাহাড়ও ফাটাবেন, সেটা তো হতে পারে না। তিনি একটা শ্রেণীর লোককে বিভ্রান্ত করতে পারেন, বাঙালি বাঙালি সেন্টিমেন্ট তুলতে পারেন। তিনি এসআইআর এ মৃতদের নাম রেখে দেবো, একদম ভুয়া ভোটারদের নাম রেখে দেবো, একসঙ্গে 8-10 জায়গায় নাম তোলা লোককে রেখে দেবো, বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রেখে দেবো, সবাইকে তিনি রেখে দেবেন। এই এসআইআরটা তিনি হতে দিতে চাননি, কিন্তু এখন বল চলে গেছে সুপ্রিম কোর্টে। এখন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার বা বিজেপি কেউ কিন্তু আর বিষয়টা মাথা গলানোর জায়গায় নেই। এটা খুব ভালো কথা। মানে এবারে 10 তারিখে যে শুনানি রয়েছে, সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করবে যে 60 লক্ষ বিবেচনাধীন ভোটার রয়েছে, তাদের কি হলো? কংগ্রেসের তরফে ইতিমধ্যে দাবি করা হয়েছে, সাংবাদিক বৈঠক করে দাবি করা হয়েছে যে ওই 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তির পরেই ভোট ঘোষণা করা হোক। বুঝতে পারছেন? কিন্তু কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 60 লক্ষ যে আন্ডার অ্যাডজুডিকেশন বলে যে তালিকার মধ্যে নামগুলো রয়েছে, সেটা এত তাড়াতাড়ি ফয়সালা করা সম্ভব নয়। যতই আপনি বাইরে থেকে এই বিচার বিভাগের যে কর্তা যারা এসেছেন এবং যতই কাজ হোক না কেন, 60 লক্ষ নামকে বিবেচনা করা অত সহজ নয়। এবারে সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে তাহলে এখন ভোট ঘোষণাটা থাক, ভোট ঘোষণা হলো না, কিন্তু আপনাকে তো সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকতে হবে। সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 6 তারিখে, 6 মে। নির্দিষ্ট সময় যদি ভোট ঘোষণা না করা যায়, তারপরে আপনাকে 1 মাস 1.5 মাস গ্যাপ রাখতে হবে, কারণ মনোনয়নপত্র জমা দেওয়া, স্কুটিনি করা, প্রত্যাহার করা ইত্যাদি ইত্যাদি, তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। ফলে ভোট ঘোষণা যদি
এখনই না হয়ে যায়, মানে মার্চ মাসে না হয়ে যায়, তাহলে কিন্তু মে মাসের 6 তারিখের মধ্যে নতুন সরকার তৈরি করা সম্ভব নয়। এখানেই সেই প্রশ্নটা আসছে, তাহলে কি হবে? তাহলে কি রাষ্ট্রপতি শাসন করা হবে? তাহলে এই কারণেই কি এক ধাপ এগিয়ে এই আর.এন. রবিকে, যিনি ইন্টেলিজেন্সের কর্তা ছিলেন, এক সময় সিবিআইতে কাজ করেছেন, এনএসএ তে অজিত ডোভালের সহকারী হিসেবে কাজ করেছেন, যাকে নিয়ে বিরাট অনীহা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার কারণ রাজ্যপালের যে শপথ গ্রহণ প্রক্রিয়া সেটা তো শুরু হয়ে গেছে। কলকাতা রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে, হাইকোর্টের যিনি চিফ জাস্টিস, রাজ্যের বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রী, নবান্ন, সমস্ত এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। শপথ গ্রহণ করবেন 2-1 দিনের মধ্যে। এই যে রবি সাহেব, যিনি বিহারের মানুষ এবং তিনি চলে আসবেন, রবীন্দ্র নারায়ণ রবি, তিনি চলে আসবেন, সস্ত্রীক তিনি চলে আসবেন। তো এবারে গল্পটা যেটা হতে চলেছে, তাহলে কি হবে? রাষ্ট্রপতি শাসন বা রাজ্যপাল শাসন? এর বিকল্প আরেকটা ভাবনা সুপ্রিম কোর্ট ভাবতে পারে, যে সম্ভাবনা রয়েছে প্রবল। কি সেই সম্ভাবনা? এই রাজ্যপালের হাতে ক্ষমতা দেওয়া হবে, কিন্তু কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকেই রেখে দেওয়া হবে। কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে রেখে দেওয়া হবে, তার হাতে কোনো পাওয়ার থাকবে না। পুলিশকে এই এখানে যাও, ওখানে যাও, এই এসপি কে ধমক, ওই ডিএম কে ধমক, এই পাওয়ারটা থাকবে না। বুঝতে পাচ্ছেন? মানে পুতুলের মতো একটা পুতুল সরকার চলবে পশ্চিমবঙ্গে, এবং মমতা ব্যানার্জি সেটা আগাম একটা আঁচ করে নিয়েছেন। এই কারণে দেখুন তার অসহায়তা, তার বিরক্তি, তার উদ্বেগ, তার কান্না, তার ভয়, তার নিদ্রাহীন রাত, সমস্ত কিছু কিন্তু শুরু হয়ে গেছে। না হলে নিজের রাজ্যে যিনি ক্ষমতায় রয়েছেন, তিনি একটা 5 স্টার কোয়ালিটির তাঁবু খাটিয়ে ধর্মতলায় তিনি ধর্নায় বসেন। এর আগে তিনি ধর্নায় বসেছেন, কিন্তু তখন তিনি সিঙ্গুরের সময়, তখন তো তিনি বিরোধী নেত্রী ছিলেন। তারপরে কেন বসছেন? এই যে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন পাঁচাটা মিডিয়ারা, লোকেরা, চোরপোটাররা, তারা বলতে শুরু করেছে, গলা কাঁপিয়ে কাঁপিয়ে বলতে শুরু করেছে যে ঐতিহাসিক একটা ধর্না হতে। কিসের ঐতিহাসিক ভাই? কিসের ঐতিহাসিক ধর্না? ওখানে ডাক্তাররা যে ধর্নায় বসেছিলেন, জুনিয়র ডাক্তাররা, সেটাকে বরং ঐতিহাসিক বলতে পারেন। অভয়ার মৃত্যুর বিচার চেয়ে, ন্যায় বিচার চেয়ে যে ধর্ণা হয়েছিল, সেটা ঐতিহাসিক হতে পারে। কিছুটা আপনি সিঙ্গুরের ক্ষেত্রে বলতে পারেন, যদিও সেটা অন্যায্য ছিল। একটা কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দাও, কারখানা হতে দেব না, চাকরি দেব না, ভাতা দেব। আচ্ছা, ভাতা দিতে গিয়ে এই যে যুবসাথী বলে ভাতাটা, মমতা ব্যানার্জিকে কেন বলছি নিজের ফাঁদে নিজে জড়িয়ে যাচ্ছেন, তিনি ভাতা দিতে গিয়ে প্রকাশ্যে নিয়ে চলে এলেন যে এ রাজ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তারা বেকার। বুঝতে পাচ্ছেন? তিনি যেটা করতে চাইছেন হয়ে যাচ্ছে এখন উল্টোটা। এসআইআর হতে দেব না করে তিনি চলে গেলেন কোর্টে, কালো শাল গায়ে দিয়ে, কালো চাদর। সুপ্রিম কোর্ট এবারে বলে দিল যে বিচার বিভাগের নজরদারিতেই হবে এসআইআর। ব্যাস, খেলা শেষ। এরপরে যে 10 তারিখে সুপ্রিম কোর্টে যে শুনানিটা রয়েছে, সেখানে তো নির্বাচন কমিশন পরিষ্কার বলে দেবে, হয় আপনি এই 60 লক্ষ লোককে বাদ রেখে নির্বাচন ঘোষণা করার অনুমতি দিন, মানে সুপ্রিম কোর্টকে বলবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই শুনানিটা হবে। এবার সুপ্রিম কোর্টকে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় 60 লক্ষ বাদ দিয়ে ভোট ঘোষণা করো। সেখানেও মমতা ব্যানার্জির বিপদ, কারণ তার আগে 60 লক্ষের বেশি মানুষের নাম মৃত, ভুয়া, স্থানান্তরিত সব মিলিয়ে বাদ। মানে 1 কোটিরও বেশি যদি ভোটার বাদ হয়ে যায়, সবগুলো তৃণমূলের ভোটার, ফলে সেটা একটা বিপদ। আর যদি মমতা ব্যানার্জি বলেন না, আমার ভাই লোকগুলোকে রাখতে হবে, বিবেচনাধীন ভোটারকে বিবেচনা করতে হবে, ঠিক আছে সময় নাও। আর সময় নিলেই অন্য খেলা, সরকারের মেয়াদ শেষ। কিন্তু রাষ্ট্রপতি শাসন করলে কি অসুবিধা হতে পারে? তখন এই যে দীর্ঘ 15 বছর ধরে যা যা জালিয়াতি, চুরি, ফেরেববাজি, দুর্নীতি, রাহাজানি, মেয়েদের উপরে অত্যাচার, সমস্ত কিছু কিন্তু পেছনে চলে যেতে বাধ্য। সেটাই চাইছেন মমতা ব্যানার্জি, সেটাই চাইছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করো, জারি করো, জারি করো। তাহলে সমস্ত দুর্নীতি, সমস্ত আলোচনার বিষয় অভিমুখটা ঘুরে যাবে এসআইআর এর দিকে আর রাষ্ট্রপতি শাসনের দিকে। মানুষের মন খুব দুর্বল, বুঝলেন তো, খুব তাড়াতাড়ি ভুলে যায়। তারা সন্দেশখালী, হাঁসখালী, পার্ক স্ট্রিট, কামদুনি, বকটুই সব ভুলে যাবে। তারা অভয়া ভুলে যাবে, তারা পার্থ চ্যাটার্জি ভুলে যাবে, এসএসসির সীমাহীন দুর্নীতির কথা ভুলে যাবে। তারা এ রাজ্যের যা যা নৈরাজ্য সবকিছু ভুলে তারা এবারে তাদের মনটা চলে যাবে, আমাদের মনটা চলে যাবে। আমরা এপিসোড তৈরি করতে শুরু করব যে রাষ্ট্রপতি শাসন কি হলো, কি কোথায় গেল, রাজ্যপাল কি করছেন, এখানে সেনা কি করছে, এসব নিয়েই আলোচনা হতে থাকবে। ভোটের আবহে মমতা ব্যানার্জি আবার ড্যাং ড্যাং করে জিতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই কারণে রাষ্ট্রপতি শাসন যারা বুদ্ধিমান লোক তারা কেউ চাইছেন না, বিশেষ করে কেন্দ্রীয় সরকার বা ভারতীয় জনতা পার্টির তরফে কেউ চাইছেন না যে রাষ্ট্রপতি শাসন জারি
করা হোক, শুধুমাত্র যেটা তারা চাইছেন, যেটা হলেও হতে পারে, প্রবল সম্ভাবনা রয়েছে মমতা ব্যানার্জিকে একটা তদারকি সরকারের দায়িত্বে রেখে দাও, একজন তল্পিবাহক, একটা পুতুল সরকারের মতো রেখে দাও, কেয়ারটেকার হিসেবে রেখে দাও। তিনি বলতে পারবেন না যে আমাকে সরিয়ে দেওয়া হলো, আপনাকে রেখে দেওয়া হলো। আর একজনকে দায়িত্ব দেওয়া হলো প্রশাসনিক কর্তা হিসেবে, সেটা রাজ্যপাল হতে পারেন বা কোনো লেফটেন্যান্ট জেনারেল হতে পারেন। যেভাবে কাশ্মীরে বা যেভাবে মণিপুরে যেভাবে চালানো হচ্ছিল, সেই ধাঁচে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির হাত থেকে পুলিশটাকে খালি সরিয়ে নাও, আর তুমি সব রাখো বাবা। এই পুলিশটা যদি সরিয়ে নেওয়া হয় তাহলেই কিন্তু খেলা শেষ, তাহলেই রাজ্যে আইনের শাসন ফিরে আসবে, আর তার মধ্যেই হবে নির্বাচন। তারপরে যা যা হয় সমস্ত কিছু খুব স্বাভাবিকভাবে হবে, ভোট হবে ড্যাং ড্যাং করে। মমতা ব্যানার্জির হাত থেকে পুলিশ সরিয়ে নেওয়ার পরে তারপরে ফল প্রকাশ হবে, এবং ফল প্রকাশ হলে কত বড় বিপদে পড়তে হতে পারে সেটা আগাম আঁচ করেই ধর্মতলার রাস্তায় রাত্রি যাপন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটাটা আশা করি আপনাদের কাছে পরিষ্কার হলো। আরো কিছু জানার থাকলে বা অন্য কোনো পয়েন্ট আমি মিস করে গেলে আপনারা অবশ্যই উল্লেখ করবেন, আপনাদের সুচিন্তিত কমেন্টের মাধ্যমে আপনারা সেটা জানাবেন। যারা প্রথমবার দেখছেন, এই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন, আর পাশে যদি থাকতে চান তাহলে বেশি বেশি করে আরো সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন। সবাই ভালো থাকবেন, নজর রাখবেন, সতর্ক থাকবেন। আজকের মতো এই কন্টেন্ট এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।